নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। উচ্চ মাধ্যমিক চলছে, আশা করছি পরীক্ষা ভালোই হয়েছে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এক্সেলের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। ভালো করে ভিডিওটা দেখো, মুখস্থও করতে হবে না, শুধু ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে তোমাদের অনেক এমসিকিউ এসিকিউ এর সমাধান তোমরা না পড়েই তোমরা করতে পারবে। তো যে ধরনের এমসিকিউ আছে সে ধরনের মধ্যে হচ্ছে একটা স্প্রেডশিট। এটা এক্সেল একটা স্প্রেডশিট। তোমাকে হয়তো বলবে যে এক্সেল কি ধরনের সফটওয়্যার, তো স্প্রেডশিট অনেকগুলো অপশান দেবে, তো অ্যান্সার হবে স্প্রেডশিট। তো এখানে দেখো, এই যে রয়েছে ইন্টারফেসটা রয়েছে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনগুলো আসে। তো আলোচনা করছি, এটা একটা স্প্রেডশিট, মনে রাখবে। হোমের মধ্যে দেখো আসে কোশ্চেনটা যে ফন্ট, এই যে ফন্টে এই যে এখানটা দেখো ভালো করে, বর্ডার, বটম বর্ডার, অল বর্ডার, এই অপশনটা কোথায় থাকে? হোমের ফন্ট গ্রুপে থাকে, হোম ট্যাবের ফন্ট গ্রুপে থাকে, ঠিক আছে, এই হোমের ফন্ট গ্রুপে। নেক্সট প্রশ্ন এই ইন্টারফেস থেকে আসে যে মার্জিন সেন্টার, মার্জিন সেন্টারটি কোন গ্রুপে থাকে? তো হোমের অ্যালাইনমেন্ট গ্রুপে থাকে। এই যে অ্যালাইনমেন্ট, এই দুটো গ্রুপ থেকে কিন্তু কোশ্চেন আসে, এমসিকিউ আসে, ফন্ট, অ্যালাইনমেন্ট। তো এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? তো প্রথম তো আমি বলেই দিলাম যে বটম বর্ডার, অল বর্ডার হোমের ফন্ট গ্রুপে, মার্জিন সেন্টার অ্যালাইনমেন্ট গ্রুপে, হোমেরই অ্যালাইনমেন্ট গ্রুপে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, বাই ডিফল্ট এমএস ওয়ার্ডে ফন্ট সাইজ কত এবং ফন্ট কোনটা? ফন্ট এই যে এটা রয়েছে, ক্যালিব্রি রয়েছে, এই ফন্টটা রয়েছে এবং ফন্ট সাইজ থাকে 11 এবং কটা অ্যালাইনমেন্ট থাকে? দেখো গুনে রাখো, এখানে ছটা। এখানের মধ্যে শর্ট কোশ্চেন কি কি পেলে? এক নম্বর হলো ফন্ট, বটম বর্ডার, অল বর্ডার কোন গ্রুপে থাকে? হোম ট্যাবের ফন্ট গ্রুপে। বাই ডিফল্ট ফন্ট কোনটা? ক্যালিব্রি। বাই ডিফল্ট ফন্ট সাইজ 11। মার্জিন সেন্টার কোন গ্রুপে থাকে? হোমের অ্যালাইনমেন্ট গ্রুপে। অ্যালাইনমেন্ট কটা? 6টা এখানে রয়েছে। এরপরে যে প্রশ্নটা আসতে পারে এমসিকিউতে, সেটা হচ্ছে এই রোতে দেখো, কলমে দেখো এ বি সি ডি রয়েছে, অর্থাৎ কলমের নামগুলো কি দিয়ে প্রকাশ করা হয়? তো অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়, এ বি সি ডি ক্যাপিটাল এই যে লেটারে প্রকাশ করা হয়। বাই ডিফল্ট এ বি সি ডি রয়েছে। এবার রো গুলো তাহলে কোনটা? 1 2 3 4 এরকম ভাবে থাকে। নেক্সট কোশ্চেন তোমাদের বলছি, ভালো করে দেখবে। দেখো এখানে দেখো বাই ডিফল্ট কটা, এই যে সিটটা রয়েছে, ওয়ার্কবুকটা রয়েছে এক্সেলের, এখানে কটা বাই ডিফল্ট সিট থাকে? বাই ডিফল্ট 3টে, সিট 1, সিট 2, সিট 3, এই 3টে বাই ডিফল্ট থাকে। এইবার আরেকটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে সবার শেষের কলমের নাম কি? সবার শেষের কলমের নাম এক্স এফ ডি, এই যে এক্স এফ ডি, সবার শেষের কলমের নাম এক্স এফ ডি। এটা তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং রাইট অ্যারো যদি তুমি প্রেস করো তাহলে এটা চলে আসবে এক্স এফ ডি। এবার পরের প্রশ্ন হতে পারে, সবার শেষের রোটার নম্বর কত? এদিকে দেখো, ভালো করে দেখো, 10,48,576 সবার শেষেরটা, 10,48,576 সবার শেষের রো এর নাম্বার। সবার শেষ রোটা হচ্ছে এইটা এবং সবার শেষ কলম হচ্ছে এক্স এফ ডি। নেক্সট প্রশ্ন তোমাদের বলছি, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এটা আমি টুকে রেখেছি। দেখো এই যে সেল রেফারেন্স, 3 রকমের সেল রেফারেন্স দেখা যায়। দেখো রিলেটিভ সেল রেফারেন্স, মিক্সড সেল রেফারেন্স, অ্যাবসলিউট সেল রেফারেন্স। এবার 3টের মধ্যে থেকে আবার অন্য কোশ্চেন আসতে পারে, এক্সাম্পলে অনেকগুলো দিয়ে দিলে এবং বললো এর মধ্যে রিলেটিভ সেল রেফারেন্স কোনটা। ভালো করে দেখো, রিলেটিভ সেল রেফারেন্সে
কোনো ডলার সাইন থাকে না। এবং মিক্সড সেল রেফারেন্সে 9 অ্যালফাবেটের আগে ডলার সাইন থাকে, 9 নাম্বারের আগে ডলার সাইন থাকে, যে কোনো একটায়। কিন্তু অ্যাবসলিউট সেল রেফারেন্সে দেখো দুটোর মধ্যেই কিন্তু সেল এই ডলার সাইন রয়েছে, অ্যালফাবেটের আগে অর্থাৎ কলমের আগে, নাম্বারের আগে অর্থাৎ রো এর আগে রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে দেখে নাও। নেক্সট প্রশ্নে চলে যাই। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই যে একটা রয়েছে এক্সেলের যে সেলগুলো রয়েছে, এখানের মধ্যে ম্যাক্সিমাম কখানা তোমার লিখতে পারবো, তোমার অক্ষর লিখতে পারবো, ম্যাক্সিমাম কটা অক্ষর লিখতে পারবো। এটা হবে 1024টা। 1024টা মুখস্থ করে রেখে দেবে, কারণ এটা লিখতে এখন যদি দেখাতে যাই অনেক ঝামেলা হয়ে যাবে, অনেকটা লিখতে হবে। তো এই এক একটা সেলে তোমরা 1024টা করে তোমরা লেটার লিখতে পারবে। এই কলমগুলো রয়েছে, কলমগুলোর মধ্যে যদি আমরা রাইট ক্লিক করি, এই যে নাম ABCD রয়েছে তার উপর যদি রাইট ক্লিক করি, কলম উইথ দেখি, দেখো বাই ডিফল্ট রয়েছে 8.11 রয়েছে বাই ডিফল্ট কলম উইথ। তা রো দেখো, রোতে যাই এবার, রো হাইট কত হবে, এই রো হচ্ছে 1 2 3 4, রো এর মধ্যে যদি রাইট ক্লিক করি, রো হাইট হবে তোমার দেখো 14.4। এটাও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, এই যে ওয়ার্কশিট রয়েছে, এই ওয়ার্কশিটের প্রথম সেল কোনটা? প্রথম সেল হচ্ছে এইটা। এই যে প্রথম সেলটা রয়েছে, এই প্রথম সেলের সেল রেফারেন্স, সেল অ্যাড্রেসটা কি? এই প্রথম সেলের সেল অ্যাড্রেস কি? এই দেখো এখানে লেখা রয়েছে A1। কারণ হচ্ছে প্রথম হচ্ছে কলম, আর প্রথমে থাকে কলম নাম্বার মানে অ্যালফাবেট থাকে, তারপরে থাকে রো নাম্বার। তাহলে প্রথম কলম কোনটা? A, প্রথম রো হচ্ছে 1, তাই অ্যাড্রেস সেল অ্যাড্রেস হচ্ছে A1। কারণ কলম এবং রো দুটো দিয়েই তৈরি হয় একটা সেল, তাই জন্য দেখো প্রথম কলম হচ্ছে A, প্রথম রো হচ্ছে 1, তাই দুটো মিলিয়ে প্রথম সেলের অ্যাড্রেস হচ্ছে A1। বাই ডিফল্ট MS এক্সেল 2007 অথবা 10 এগুলোতে বাই ডিফল্ট রিবন বা ট্যাবের সংখ্যা কটা? তো প্রথমে দেখো হোম থেকে শুরু করবে, হোম থেকে ধরতে হয় 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, অর্থাৎ বাই ডিফল্ট MS এক্সেল 2007 এবং 2010 হচ্ছে 7খানা রিবন বা ট্যাব। এবার একটা প্রশ্ন আমি করে দেখিয়েছিলাম তোমাদের, যে প্রথম এই যে প্রথম যে সেল রয়েছে তার সেল অ্যাড্রেসটা কি? A1। এবার প্রশ্নটা আসতে পারে লাস্ট সেলের, তাহলে কি হতে পারে? লাস্ট সেল হচ্ছে XFD, হচ্ছে তোমার প্রথম লাস্ট সেলের কলমটা হচ্ছে XFD এবং রোটা হচ্ছে লাস্ট সেলের 10,48,576। তাহলে লাস্ট একেবারে সবার লাস্ট সেল কোনটা হচ্ছে? এই যে এইটা হচ্ছে সবার লাস্ট সেল। এটা সেল রেফারেন্স কি হবে? দেখো এটা টুকে নেবে তোমরা, XFD 10,48,576 কিছুই না। তোমরা যদি এটা জেনে নাও যে সবার শেষের কলম কোনটা XFD, সবার শেষের রো সংখ্যা কোনটা 10,48,576, তাহলে দুটো যোগ করে দেবে, প্রথমে কলমের সংখ্যাটা লিখবে তারপরে রো এর সংখ্যাটা লিখবে, তাহলেই কমপ্লিট হয়ে যাচ্ছে শেষ সেলের সেল অ্যাড্রেস। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, দেখো প্রথমে আমি একটা নাম্বার টাইপ করলাম, দেখো কোন দিকে গেল নাম্বারটা, কোন দিকে গেল ভালো করে দেখো। একটা নাম্বার যদি আমি টাইপ করি, নাম্বারটা কোন দিকে হচ্ছে? 2 দেখো ডান দিকে। এবার একটা অ্যালফাবেট প্রেস করলাম, দেখো এলটা হলো এইদিকে রয়েছে ডান দিকে। তাহলে একটা প্রশ্ন আসে, যখন আমরা কোনো কিছু টাইপ করব MS এক্সেলের সেলে, তাহলে নাম্বারটার অ্যালাইনমেন্ট কোন দিকে হবে? নাম্বারের অ্যালাইনমেন্ট হবে রাইট দিকে এবং অ্যালফাবেটের হবে লেফট দিকে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন।
বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই দেখো পট বলে লেখা আছে, একটা ওয়ার্ড লেখা রয়েছে, আমি একটু বড় করে রাখি, যে কোনো একটা লেখা লিখবে, এখানে ছোট একটা লিখলাম। এবার দেখো এখানে আমি যদি অন্য কিছু লিখতে যাই, PRACN, দেখো পটের সাথে আরো একটা শব্দ যদি যুক্ত করতে যাই, যদি আমরা তার উপর দিয়ে লিখি, তাহলে কিন্তু এটা ওই লেখাটা আগের লেখাটা চলে যায়, নতুন লেখাটাই থাকে। তাহলে আমরা এডিট করব কি করে, কোন শর্টকাট কি ইউজ করে আমরা এডিট করতে পারবো? বন্ধুরা এটার অ্যান্সার হবে F2। দেখো F2 যে প্রেস করলাম, একেবারে লাস্টে গিয়ে কার্সার চলে গেল। এবার যদি আমরা কিছু টাইপ করি, আগের লেখাটাও থাকবে এবং সেটার পর থেকে লেখা শুরু হয়ে যাবে। নেক্সট গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন নিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে এই লেখাটা রয়েছে, আমি এরপরে আরেকটা লাইন লিখতে চাই। দেখো এন্টার দিলাম, পরের সেলে চলে গেল, কিন্তু এর পরে আরেকটা লাইন হলো না। ওয়ার্ডে আমরা এক লাইন হয়ে গেলে আরেকটা লাইন করতে গেলে এন্টার দিলে পরের লাইনে চলে আসে, কিন্তু এক্সেলে কিন্তু আসে না। এক্সেলে আসতে গেলে কি করে করতে হবে, অর্থাৎ নতুন লাইন শুরু করতে গেলে কোন শর্টকাট কি ইউজ করতে হবে, প্রসেসটা কি? কিছুই না বন্ধুরা, যে লাইনটা লিখেছো সেই লাইনটার পরে অল্ট এন্টার প্রেস করবে, অল্ট এবং এন্টার বাটন একসাথে প্রেস করবে। দেখো পরের লাইন, এবার কিছু টাইপ করলাম, আবার অল এন্টার দিলাম, পরের লাইনে চলে এলো। তো এইভাবে এক্সেলে একই সেলের মধ্যে একাধিক লাইন লিখতে হবে এবং তার জন্য অল্ট এবং এন্টার প্রেস করতে হবে। বন্ধুরা এরপরের কোশ্চেন হচ্ছে, ডেট অ্যান্ড টাইমের জন্য কোন ফাংশন ইউজ করা হয়? দেখে নাও প্রথমে, নাও ফাংশন ইকুয়াল দেবে NOW নাও, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করলাম, এই দেখো নাও ফাংশনের মাধ্যমে হচ্ছে এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে, এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে যে লজিক্যাল ফাংশনগুলো কি কি আছে, ইফ আছে, অর আছে, অ্যান্ড। ইফ অর অ্যান্ড হচ্ছে লজিক্যাল ফাংশন। এবার একটা গুরুত্বপূর্ণ, এবারে পরীক্ষায় আসতে পারে, রাউন্ড ফাংশন ইকুয়াল টু লিখলাম রাউন্ড। দেখো রাউন্ড ফাংশনটা কিভাবে কাজ করছে, এই রাউন্ড লিখলাম। এবার যে নাম্বারটা আমরা কনভার্ট করতে চাইছি, রাউন্ড ফিগারে করতে চাইছি, সেটা আমরা লিখে নেবো আগে। ধরো 2.6954, যে কোনো একটা তোমরা নাম্বার নিয়ে নেবে, আমি এটা সাজিয়ে দিচ্ছি। তো এতটা লিখলাম, 2.695447। এবার আমরা দেখো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা রয়েছে, এতগুলো সংখ্যা না নিয়ে আমরা চাইছি যে 2 দশমিক পর্যন্ত সংখ্যা নেব। সেই জন্য আমরা কি করব, ধরো অনেকগুলো তোমরা ক্যালকুলেশন করলে, সবকটা এরকমই নাম্বার, সে দশমিকের পরে অনেক বড় বড় সংখ্যা এসেছে, এগুলোকে প্রত্যেকটাই রাউন্ড ফিগারে তোমরা যদি করতে চাও, তাহলে কি করতে হবে, ইকুয়াল দেবে, রাউন্ড ফাংশন ইউজ করতে হবে, ইকুয়াল দিয়ে রাউন্ড দেবে। যে সংখ্যাগুলো আছে দশমিকের পরে অনেক বড় বড় সংখ্যা, সেই সংখ্যাটাকে পুরোটা টাইপ করবে বা সিলেক্ট করে নেবে, ক্লিক করে কমা দেবে, কমা দিয়ে এইবার দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সেটা কত ডিজিটে করতে চাও সেই ডিজিটটা তোমরা লিখবে। আমি 2 ডিজিট পর্যন্ত করতে চাই, তো 2 টাইপ করে দিলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো 2.69, এই পয়েন্টের জন্য একটা রইলো, তারপরে দেখো 7 এসে গেল। তো এই হচ্ছে উত্তর, এভাবে তোমরা বার করতে পারবে। 7 তো 70, অ্যাকচুয়ালি 70 হয়, 2 ডিজিটই হচ্ছে। এবার 69টা দেখো 9 রয়েছে, 9টা 5 বা 5-এর বেশি হলে পরেরটার সাথে যুক্ত হয়ে যায়, তাই এখানে রাউন্ড ফিগার 0.7 রয়েছে, অ্যাকচুয়ালি 0.70। জিরোটা তো আর ধরা হয় না, ওটা তোমার জিরোটা ধরা হয় না, ওটা চলে যায়, কোনো প্রবলেম নেই তাতে। আমরাও যখন এমনি অঙ্ক করি তখনও জিরোটাকে ধরি না। তো যাই হোক, এইভাবে তোমরা শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও।